ঢাকায় ফেরা নিশ্চিতে নজিরবিহীন সমন্বয়হীনতা, জনস্রোতে বাড়ল স্বাস্থ্য জীবনের ঝুঁকি। আরও 231 মৃত্যু, কারখানা চালু হওয়ায় স্বস্তি মালিকদের। অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ শুরু কাল। 7 আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে টিকাদান পাবেন গর্ভবতী প্রসূতিরাও। পটিয়ায় হুইপের টিকা কেলেঙ্কারি। মহামারীর মধ্যে ডেঙ্গুর প্রকোপ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই 2 শতাধিক রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে। আগস্টেই নির্মূলের ঘোষণা। দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে বঙ্গবন্ধুকে হত্যা, বললেন প্রধানমন্ত্রী। করোনার কারণে শোকাবহ আগস্টে সীমিত কর্মসূচি। বিপুল সম্পদের সন্ধান মিলছে হেলেনা জাহাঙ্গীরের। প্রতারণার অভিযোগে চিকিৎসা বিজ্ঞানী ইশরাত রফিক গ্রেপ্তার। 2 মামলায় কারাগারে চিত্রনায়িকা একা। 90% আফগানিস্তান দখলে নেয়ার দাবি তালেবানদের। প্রতিদিনই তুমুল লড়াই। তিউনিসিয়া উপকূল থেকে 394 অভিবাসন প্রত্যাশী উদ্ধার। এবং বাংলাদেশ অস্ট্রেলিয়ার অনুশীলন শুরু। পদক প্রাপ্তি ছাড়াই শেষ হলো দেশের টোকিও মিশন। অলিম্পিকে দ্রুততম মানব হলেন ইটালির জ্যাকবস। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে সালেজুর চৌধুরী এবং আমি তাসনিমে জান্নাত অর্থী। দেখছিলেন সংবাদ শিরোনাম। চলে যাচ্ছে পুরো সংবাদে। প্রশাসনের সমন্বয়হীন সিদ্ধান্ত আর বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে ঝুঁকি নিয়ে আজও রাজধানী পৌঁছেছেন শিল্প শ্রমিকেরা। এরপর 2 দফায় লঞ্চ ও পরিবহন চালুর সিদ্ধান্ত বদলের ঘোষণাও। অনিশ্চয়তা কাটেনি রাজধানীমুখী মানুষের। রোববার সকাল থেকে দেশের বিভিন্ন মহাসড়কে যানজটে ভোগান্তিতে পড়ে মানুষ। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য ঝুঁকি পৌঁছায় আরও চরমে। বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম। লকডাউনে শিল্প কারখানা চালুর প্রথম দিনেও মাওয়া দৌলতদিয়া ফেরিঘাটে ছিল রাজধানীমুখী মানুষের ঢল। যাতায়াতের সরকারি ঘোষণা থাকলেও শনিবার ঘাট থেকে ছাড়েনি লঞ্চ। পরে 2 দফায় সিদ্ধান্ত বদলে লঞ্চ চলাচলের সময় বাড়ানো হয় সোমবার সকাল পর্যন্ত। অনিশ্চয়তা নিয়ে যারা সড়ক পথে রাজধানী ফিরছিলেন তারাও আটকে পড়েন মহাসড়কে যানজটের ভোগান্তিতে। আর যারা রাজধানীতে প্রবেশ করেছেন তারাও রোববার সকালে পায়ে হেঁটে গন্তব্যে রওনা হয়েছেন। ভাড়া মনে করেন 3 গুণ বেশি প্রাইভেট কারে আসতে নামাই দিয়েছে আমিন বাজারের ওইখানে। তো এখন এই আবার হাঁটতে হাঁটতে যাচ্ছি, এখানে গিয়ে গন্তব্য হচ্ছে নারায়ণগঞ্জ যাব। আমি বরগুনা থেকে আসছি, কালকে 7টায় রওনা দিয়েছি, এখানে এই নামছি। অনেক কষ্ট হয়েছে আসতে। আমাকেও 2 জনের কাছ থেকে ভাড়া নিয়েছে আপনার 7,500 টাকা, 7,500 টাকা। সড়কে গাড়ি চলাচলের সীমিত সময় বেঁধে দেওয়ায় জেলা টার্মিনালগুলোতেও সংকটে পড়েছেন যাত্রীরা। একদিকে আমরা গাড়ি পাচ্ছি না, অন্যদিকে আমাদের চাকরি চলে যাচ্ছে। কলকারখানা সব খুলে দিয়েছে, এখন আমাদের তো কাজ করতে হবে, আমাদের কাজে তো যোগদান করতে হবে। আমরা যাত্রীদেরকে গন্তব্যে পৌঁছাই দিয়ে আমরাও আমাদের বাড়ি ঘরে পৌঁছতে চাই। পথে পথে ভোগান্তি আর স্বাস্থ্য ঝুঁকি নিয়ে যে যেভাবে পারছেন ছুটছেন রাজধানীতে। এদিকে সীমিত সময়ের জন্য রাজধানীতে চলাচল করেছে গণপরিবহন। এর আগে লকডাউনে যাতায়াতের ব্যবস্থা না করে শিল্প কারখানা চালুর ঘোষণায় স্বাস্থ্য ঝুঁকি আর চরম ভোগান্তি নিয়ে শুক্র ও শনিবার ফেরিঘাটে ঢল নামে রাজধানীমুখী মানুষের। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। কর্মস্থলে ফেরার দুর্ভোগ নিয়ে আরও তথ্য জানাতে আমাদের সাথে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছে আব্দুল্লাপুর, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্লাবন রহমান। প্লাবনের আগের সংবাদে আপনি জানিয়েছিলেন ঢাকামুখী মানুষদের ভিড়ের কথা। এই মুহূর্তে আসলে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? মানুষ আসলে সারাদিন ভরেই বিভিন্নভাবে ঢাকায় পৌঁছানোর চেষ্টা করেছে। এখনও একটা বড় অংশের মানুষ ঢাকার পথে আছে। আমরা দেখতে পাচ্ছি এখন বৃষ্টি হচ্ছে বেশ, সে কারণে আপনি দুর্ভোগের মাত্রা বুঝতেই পারছেন। যেটি বলতে চাই, মানে অন্য সময় যতটা গণপরিবহন চলাচল করে, দূরপাল্লার যতটা পরিবহন চলাচল করে, আজকে আমরা মানে সেরকম গণপরিবহন অতটা বেশি চোখে পড়েনি। মানে যাত্রী না পাওয়ার আশঙ্কায় সেই জায়গায় সবাই গণপরিবহন পেয়েছেন তেমনটি বলা যাবে না। যারা বিভিন্নভাবে আসার চেষ্টা করেছেন, ছোট ছোট পরিবহনে আসার চেষ্টা করেছেন, সিএনজি, অটোরিকশা, আমরা ট্রাকের ভেতরেও আজকেও সন্ধ্যার পরেও যাত্রী দেখেছি। মিনি যে ট্রাকগুলো রয়েছে সেই ট্রাকে, একই সঙ্গে যারা ময়মনসিংহ কিংবা উত্তরবঙ্গ থেকে এসেছেন বিভিন্নভাবে খণ্ড খণ্ডভাবে ঢাকায় এসেছেন, এখনও আসছেন। যদিও বৃষ্টি হচ্ছে সে কারণে আমরা পায়ে হাঁটা দেখতে পাচ্ছি না। বৃষ্টি আর আগে আমরা দেখতে পাচ্ছিলাম যে পায়ে হেঁটে যাত্রীরা ঢাকায় প্রবেশ করছেন। একটি গুরুত্বপূর্ণ বিষয় জানাতে চাই, সেটি হচ্ছে যে কলকারখানা শ্রমিকদের জন্য এই গণপরিবহন চালু করা হয়েছে বটে,
কিন্তু এই সুযোগে যেহেতু গণপরিবহন চালু করা হয়েছে দূরপাল্লার বাস, সেই জায়গায় আমরা লক্ষ্য করেছি যে কলকারখানায় চাকরি করেন না, কাজ করেন না, এরকম অসংখ্য মানুষ ঢাকা প্রবেশ করেছেন, এখনও করছেন, হয়তো দিনভরও করবেন, রাতভরও করবেন। যেটি আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলেছি, দুপুর 12টা পর্যন্ত গণপরিবহন দূরপাল্লার বাস চলাচলের কথা ছিল, কিন্তু আমরা দেখছি এখনও অসংখ্য বাস কিন্তু রাজধানীর মুখে আছে। একই সঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি আবদুল্লাপুরে। তো সেই কারণে এই বাস কতক্ষণ চলবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা যেমনটা বলছেন, যেহেতু রাস্তায় ঢাকার পথে যানজট আছে, সেই কারণে সব বাস এখনও ঢাকায় পৌঁছাননি, সে কারণে তাদের কাছে কোনো নির্দেশনা নেই যানবাহন চলাচলের জায়গাটায় কোনো রকম ব্যবস্থা নেওয়ার। তো মোটামুটি এই ছিল আমার কাছে। দুর্ভোগের মধ্য দিয়েই এখনও মানুষ রাজধানীতে প্রবেশ করছে। প্লাবন, ধন্যবাদ আপনাকে। একটু ফেরিঘাটের খবর জানবো। দৌলতদিয়া ফেরিঘাট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, দৌলতদিয়া ফেরিঘাটে মানুষের ভিড় কেমন দেখতে পাচ্ছেন? ব্যবহার করে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ কিন্তু রাজধানীমুখী হয়েছে। আমি একটু দেখাতে চাই ঘাটের এই মুহূর্তের চিত্র। আপনি একটু জানিয়ে রাখি, গতকাল থেকে আজ দুপুর কিন্তু ঢাকামুখী হয়েছে হাজার হাজার মানুষ। এরা কিন্তু দৌলতদিয়া ঘাট ব্যবহার করে রাজধানীমুখী হয়েছে। তবে গণপরিবহনের সংকটে কিন্তু দৌলতদিয়া ঘাট ব্যবহার করেছে যারা, তারা কিন্তু চরম দুর্ভোগ স্বীকার করেই কিন্তু তারা দৌলতদিয়া ঘাটে ফেরি পার হয়ে কিন্তু রাজধানীমুখী হয়েছে। তবে গত রাত থেকে কিন্তু গণপরিবহন চালু করার কারণে কিন্তু আজ সারাদিন কিন্তু যাত্রীরা যারা রাজধানীমুখী হয়েছে তারা কিন্তু তুলনামূলক একটু স্বস্তির সাথেই কিন্তু রাজধানীমুখী হয়েছে। তো আমরা এই বিষয়টা থেকে দেখতে পেয়েছি। তবে দুপুরের পর থেকে কিন্তু যে যাত্রীর সংখ্যা, ঢাকামুখী যাত্রীর সংখ্যা কিন্তু একেবারেই কম। এখন কিন্তু দৌলতদিয়া ঘাটে কিন্তু ফেরিপারের অপেক্ষায় প্রায় 2 শতাধিক পণ্যবাহী ট্রাক আছে। তবে যাত্রীবাহী কোনো পরিবহন এবং ছোট ছোট যানবাহনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সব মিলে আমরা বলতে পারি এই মুহূর্তে কিন্তু যাত্রী শূন্য রয়েছে দৌলতদিয়া ঘাট। তো এই ছিল দৌলতদিয়া ফেরিঘাটের সর্বশেষ সংবাদ। আমি এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে অর্থির কাছে। অর্থি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। কর্মস্থলে ফেরার দুর্ভোগ নিয়ে জানাতে আসলে আমাদের সাথে সহকর্মী প্লাবন রহমান এবং শফিকুল ইসলাম শামীম সরাসরি যুক্ত হয়েছিলেন। লকডাউনের মধ্যে রপ্তানিমুখী কলকারখানা খুলে দেওয়ার সরকারের সিদ্ধান্তকে আত্মঘাতী বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব এই মন্তব্য করেন। তিনি বলেন, সরকার তুগলকি কারবার করছে। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। এ সময় বিএনপি মহাসচিব আরও বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থতার দায় নিয়ে এই মুহূর্তে সরকারের পদত্যাগ করা উচিত। সকল প্রকার নিম্ন আয়ের মানুষের খাদ্য সহায়তা ও আর্থিক সহায়তা ব্যতীত লকডাউন কখনোই কার্যকর হবে না। হঠাৎ রপ্তানিমুখী কলকারখানা খুলে দেওয়ার সিদ্ধান্তে কলকারখানায় কর্মরত শ্রমিকেরা আরো মারাত্মক ভোগান্তির সম্মুখীন হয়েছে। করোনা পরিস্থিতি মোকাবেলায় চরম ব্যর্থতার জন্য সকল দায় দায়িত্ব নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত। স্বাস্থ্যবিধি মেনে আজ থেকে চালু হলো তৈরি পোশাক কারখানা। এতে স্বস্তি ফিরেছে মালিক শ্রমিক উভয়ের মাঝেই। আসার পথে দীর্ঘ ভোগান্তির পর কাজে যোগ দিয়ে অবশ্য খুশি শ্রমিকরা। তবে মালিকরা বলছেন, প্রথম দিনে শ্রমিক উপস্থিতি কাঙ্ক্ষিত নয়। এদিকে রপ্তানি বাঁচাতে পোশাক মালিকদের অনুরোধে কারখানা খুলে দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে রপ্তানির সাথে জড়িত মালিক সংগঠনগুলো। সাভার প্রতিনিধি নাজমুল হুদার সহযোগিতায় সুলতান আহমেদের রিপোর্ট। হঠাৎ সিদ্ধান্ত, কারখানা খুলে দেওয়া হচ্ছে 1 আগস্ট থেকেই। এমন খবরে কেউ চাকুরি বাঁচাতে, কেউ আবার বেতন কাটার ভয়ে রাজধানীমুখী হতে শুরু করে শুক্রবার রাত থেকেই। তবে গণপরিবহন বন্ধ থাকায় শ্রমিকদের ঢাকায় ফেরাটা ছিল নিদারুণ ভোগান্তি দিয়ে পূর্ণ। অবশেষে রোববার সকাল থেকেই কাজে যোগ দেয় শ্রমিকরা। সাভার, গাজীপুর, আশুলিয়া সহ আশপাশের এলাকা আবারও মুখরিত শ্রমিকদের পদচারণায়। আগের সেই উদ্যমেই কাজ করতে দেখা গেছে শ্রমিকদের। চোখে মুখে উচ্ছ্বাসটাও স্পষ্ট। সামাজিক দূরত্ব মেনে খুব ভালোভাবে কাজ করতেছি। বাইরে সে ফ্যাক্টরির ভিতরে নিরাপদ আছে। ভালোভাবে হাত পরিষ্কার করে থাকি, বারবার ওয়াশ করি হাত পাও। কারখানা মালিকরা বলছেন, স্বাস্থ্যবিধি নিয়ে সবচেয়ে বেশি নজর তাদের। তবে প্রথম দিনে শ্রমিক উপস্থিতি নিয়ে সন্তুষ্ট নয় বেশিরভাগ কারখানা মালিক। আজকে আমরা যে উপস্থিতি দেখেছি সেটা 70% মতো উপস্থিতি আছে, তো কোনো কোনো জায়গায় আরো কম আছে। তো সেই ক্ষেত্রে আমরা স্টাফের মাধ্যমে চেষ্টা করতেছি অন্তত ওদের সঙ্গে যোগাযোগ করে কিভাবে ওরা এই লকডাউনের পরে আমাদের এখানে আসতে পারে। আমাদের প্রতিষ্ঠানগুলো খোলা রেখে বিদেশের সাথে যে আমাদের সম্পর্কটা সেটা আমাদের অটুট থাকবে। আমাদের দেশে প্রচুর অর্ডার আসবে, বেকার সমস্যার সমাধান হবে।
অবশ্য কারখানা খুলতে মালিকদের চেষ্টার কমতি ছিল না। বিজিএমইএ, বিকেএমইএ সহ সবগুলো তৈরি পোশাক সংগঠন কয়েক ধাপে বৈঠক করেছে মন্ত্রিপরিষদ সচিবের সাথে, দিয়েছেন প্রধানমন্ত্রী বরাবর চিঠিও। রপ্তানিমুখী শিল্পকে লকডাউনে আওতামুক্ত রেখেছেন, এজন্য আমি সরকার সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। কোনো ফ্যাক্টরিতে তো কোনো স্বাস্থ্যবিধির ব্যাপারে কোনো ব্যত্যয় ঘটে, অবশ্যই তার বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া হবে বিজেপি থেকে। ছোট বড় সব কারখানায় দ্রুত শ্রমিকদের জন্য করোনার ভ্যাকসিন দেওয়ার দাবিও জানিয়েছেন মালিকরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। 7 আগস্ট থেকে শুরু হচ্ছে করোনা টিকা প্রয়োগের প্রান্তিক পরিকল্পনা, যার মাধ্যমে সারা দেশের ইউনিয়ন পর্যায়ে দেয়া হবে করোনা টিকা। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, জাতীয় পরিচয়পত্র না থাকলেও বিশেষ ব্যবস্থায় টিকা পাবেন বয়োজ্যেষ্ঠরা। এদিকে হঠাৎ করে রাজধানীমুখী জনস্রোত নিয়ে করোনা সংক্রমণ বৃদ্ধির শঙ্কায় পড়েছে স্বাস্থ্য সেবা বিভাগ। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। সারা দেশে বিপুল সংখ্যক মানুষের মাঝে টিকা প্রয়োগের জন্য মহাপরিকল্পনা হাতে নিয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ, যার মাধ্যমে দেশের ইউনিয়ন পর্যায়েও টিকা পাবেন সকলে। এর ফলে বাড়বে টিকা কেন্দ্র, বয়োজ্যেষ্ঠদের জন্য থাকছে জাতীয় পরিচয়পত্র ছাড়াই টিকা পাওয়ার ব্যবস্থা। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও স্বাস্থ্যমন্ত্রী জানান, এই মাইক্রো প্ল্যানের বিস্তারিত স্টেপটা হচ্ছে এরকম যে ইউনিয়ন পর্যায়ে আমরা যে ওয়ার্ডগুলো আছে সেগুলোকে আমাদের পুরনো ইপিআই স্কেজুলে যেভাবে ভাগ করা আছে ওইভাবে ভাগ করে আমরা টিকাটা দেব। নিবন্ধন নাও করতে পারে, তাহলেও তাদের টিকা দেওয়া হবে। তাদের যে আইডি কার্ড আছে, আইডি কার্ড দিয়ে দেখেই তাদের টিকা দেওয়া হবে। আইডি কার্ড যদি নাও থাকে, আমরা বিশেষ ব্যবস্থায় তাদেরকে আমরা টিকা দেব। এদিকে যারা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজের অপেক্ষায় ছিলেন, ঢাকায় তারা টিকা পাবেন কাল থেকেই। সারা দেশে তা দেয়া হবে 7 তারিখ থেকে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আমরা কেন্দ্রকে নির্দেশনা দিয়েছি অ্যাস্ট্রাজেনেকা দ্বিতীয় ডোজ দেওয়ার জন্য একটি নির্দিষ্ট চিহ্ন দিতে হবে বা কোন রকম ব্যানার লাগাতে হবে যে এখানে শুধুমাত্র অ্যাস্ট্রাজেনেকা দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। তবে করোনা বিধিনিষেধের মধ্যেই শিল্প কারখানায় কাজে যোগ দিতে যে হারে মানুষ ঢাকায় ফিরছে, তাতে সংক্রমণ আরও বৃদ্ধির শঙ্কা করছে স্বাস্থ্যসেবা বিভাগ। আমাদের দেশে তো করোনা এখনো ঊর্ধ্বমুখী, বিধিনিষেধ অবশ্যই থাকতে হবে। বিধিনিষেধের মধ্যেই বিধিনিষেধ মেনে কাজ করতে হবে। এছাড়াও সকল বয়সী মানুষের পাশাপাশি গর্ভবতী নারীদেরও টিকা প্রয়োগ করতে চায় স্বাস্থ্য অধিদপ্তর। এই বিষয়ে সুপারিশও করেছে টিকা কমিটি, যা এখন মন্ত্রণালয়ে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। করোনা পরিস্থিতির খবর। গত 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত মৃত্যুর সংখ্যা বেড়েছে। একদিনে মারা গেছেন আরও 231 জন। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন 14,844 জন। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বুলেটিনে এইসব তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন 12,64,328 জন। এদের মধ্যে মোট মারা গেছেন 20,916 জন। গত 24 ঘন্টায় 49,529টি নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 29.97%। করোনা টিকাদান নিয়ে সরকারি সিদ্ধান্তকে বুড়ো আঙুল দেখিয়েছেন চট্টগ্রাম 12 আসনের এমপি ও হুইপ শামসুল হক চৌধুরী। তার বাড়ির পাশে নির্ধারিত সময়ের 1 সপ্তাহ আগেই 2000 মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। রীতিমতো ব্যানার, পোস্টার ও হুইপের মৌখিক অনুমতি নিয়ে কাজটি করেছেন হুইপ অনুসারী পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট মোহাম্মদ রবিউল হোসেন। এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, প্রশাসন সহ সব মহলে। সরকারি সিদ্ধান্তের 1 সপ্তাহ আগেই ওই কেন্দ্রে গণটিকা কার্যক্রম শুরু হওয়ায় তদন্তে নেমেছে স্বাস্থ্য বিভাগ। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নে টিকাদান কেন্দ্র খোলার পোস্টার এটি। এখানে স্পষ্টভাবে শুক্রবার থেকে টিকাদানের কথা উল্লেখ করে নানাভাবে হুইপ শামসুল হকের প্রশংসা করা হয়েছে। এই পোস্টার প্রকাশের পর স্থানীয় মানুষকে মোবাইলে মেসেজ দেওয়া হয় টিকা নেয়ার জন্য। অনেকটা সরকারি আদেশের মতোই সেই মেসেজে উল্লেখ করা হয় টিকা কখন দেওয়া হবে। এই আয়োজনের বাস্তব রূপ ধরা পড়ে বিভিন্ন ছবিতে। একের পর এক মানুষ এসে টিকা নিতে থাকেন। সাধারণ এসব মানুষের জানার কথা নয় যে এই প্রক্রিয়ার কোনো বৈধতা নেই। এসব কর্মকাণ্ড পরিচালনা করছেন পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট ও পটিয়া কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম। এলাকায় তিনি হুইপ শামসুল হকের ঘনিষ্ঠ বলেও পরিচিত। স্যার এলাকাবাসী আমাকে ধরছে
ওরা নিবন্ধন করে রাখছে, আমি টিকা মারতে পারবো না। ঠিক আছে, তুমি একটু ব্যবস্থা করো, তুমি পারলে মেরে দাও। শুক্রবার একটা সময় পাইছি, সুতরাং আমি এই কাজটা আমি গত শুক্রবারে নামাজের আগে সিদ্ধান্ত নিয়ে কাজটা আমি করছি। এই ঘটনা দেশের বড় বড় সংবাদ মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টিকারী খবর। একজন হুইপ কোন ক্ষমতা বলে রাষ্ট্রীয় সিদ্ধান্ত অমান্য করতে পারেন, এখন সেটি বড় প্রশ্ন। আমি সাধারণত শুক্রবার সন্ধ্যার পরে জানতে পারি। জানার সাথে সাথে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিভিল সার্জনকে জানিয়েছি। আমি তো ছুটির দিন ছিল, আমি জানতাম না। আমার নলেজের বাইরে এই টিকাটা নেওয়া হয়েছে। যদি নিয়ে থাকে সেটা আমার নলেজের বাইরে। হুইপ শামসুল হকের এলাকার এই দুর্নীতি নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা 2 কার্যদিবসের মধ্যে প্রতিবেদনের নির্দেশনা দিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছেন। এটা আমরা জানতাম না, এটা বলতে পারি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে অবহিত করা হয় না। কিছু নীতিমালা আছে, এই নীতিমালাগুলো যথাযথভাবে সেখানে মেনে চলে করা, এটা টিকা দেওয়া হয়েছে কিনা, এগুলো এই তদন্ত কমিটি কিন্তু এগুলো খতিয়ে দেখবে। শুক্র ও শনিবার 2 দিনে পটিয়ার শোভনদণ্ডী ইউনিয়নের রাশিদাবাদ গ্রামে 3টি পৃথক স্থানে 2.5 থেকে 3,000 মানুষকে করোনার টিকা দেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে শোকাবহ আগস্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াউর রহমান এবং খন্দকার মোশতাকের সংশ্লিষ্টতা স্পষ্ট। শোকের মাস আগস্ট উপলক্ষে কৃষক লীগ আয়োজিত রক্তদান অনুষ্ঠানে তিনি একথা জানান। প্রধানমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর খুনিদের জিয়াউর রহমান যেমন পৃষ্ঠপোষকতা করেছেন, পরবর্তীতে এই ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন জেনারেল এরশাদ এবং বেগম খালেদা জিয়াও। শাহরি জয়ের রিপোর্ট। সম্পাদক। শোকের মাসের প্রথম দিনে ধানমন্ডির 32 নম্বর প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্ত প্লাজমা দান এবং ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করে কৃষক লীগ। অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার ফুফু বেঁচে গিয়েছিলেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করতে আর পরাজিত শক্তিকে প্রতিষ্ঠিত করতেই ঘাতকরা হত্যা করে জাতির জনককে। 15 আগস্টে যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তারা বিবিসিতে যে ইন্টারভিউ দিয়েছিল, সেই ইন্টারভিউতেই কিন্তু তারা বলেছিল যে জিয়াউর রহমান, তার সাথে তাদের যোগাযোগ ছিল, সম্পর্ক ছিল এবং সফল হতে পারলে সে তাদের পাশে থাকবে, এই কথাও দিয়েছিল এবং সব রকম সহযোগিতাও করেছিল। কাজে মোশতাক জিয়ার যে সখ্যতা এবং তাদের যে এই কাজের সঙ্গে সম্পূর্ণ সম্পৃক্ততা, এটা তো স্পষ্ট। শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু হত্যার পর যারাই ক্ষমতায় এসেছে তারাই প্রতিষ্ঠিত করেছে খুনিদের। জিয়াউর রহমান তাদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরি দেয়, ব্যবসা করার সুযোগ দেয়। জিয়ার পথ ধরে আমরা দেখেছি জেনারেল এরশাদ এই খুনিদেরকে রাজনীতি করার সুযোগ দেয়, রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার সুযোগ দেয়। তার থেকেও এক ধাপ উপরে যে খালেদা জিয়া, এই খুনি রশিদকে পার্লামেন্টে ভোট চুরি, 15 ফেব্রুয়ারি 96 সালে ভোট চুরি করে তাকে নিয়ে এসে পার্লামেন্টে বসায় বিরোধী দলের নেতার চেয়ারে। জাতির জনকের স্বপ্নের স্বদেশ গড়ে তুলে ক্ষুধা, দারিদ্র্য এবং বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠাই জীবনের একমাত্র লক্ষ্য, একথা জানান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসি ফুটানো। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাস্ক পরা ছাড়া 15 আগস্ট জাতীয় শোক দিবসের কোনো আয়োজনে কাউকেই প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় শোক দিবস সংক্রান্ত আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে তিনি একথা বলেন। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকীর নিরাপত্তায় বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো তুলে ধরেন মন্ত্রী। উপলক্ষে সারা দেশব্যাপী জেলা উপজেলা টঙ্গিপাড়া সমাধিস্থলে ধানমন্ডি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর বনানীস্থ কবরস্থান সহ সারা দেশব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে র্যাবের টহল দৃশ্যমান থাকবে। বঙ্গবন্ধু শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আয়োজিত সকল অনুষ্ঠানে গোয়েন্দা নজরদারি থাকবে। কোভিড-19 প্রতিরোধের লক্ষ্যে জাতীয় শোক দিবসের সকল অনুষ্ঠান স্থলে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ ও
ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সবাইকে অনুরোধ করা হবে। করোনার মাঝে রাজধানীতে দ্রুতই বেড়ে চলেছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই প্রায় 200-র মতো ডেঙ্গু রোগীর রক্তে প্ল্যাটিলেট কমে যাওয়ায় ভর্তি হচ্ছেন হাসপাতালে। যদি বড় হাসপাতালগুলো কোভিড ডেডিকেটেড হওয়ায় ব্যাহত হচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা সুযোগ। বিশেষজ্ঞরা বলছেন, করোনার মাঝে ডেঙ্গু আক্রান্তের এমন ঊর্ধ্বমুখী হার চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। প্রতি 1 বছরের ব্যবধানে ভয়াবহভাবে ফিরে আসছে ডেঙ্গুর প্রকোপ। সর্বশেষ 2019 সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন 1 লাখেরও বেশি মানুষ, আর সেবার মৃত্যুবরণ করেন 175 জন। এবছরও আক্রান্তের হার ঊর্ধ্বমুখী। গত 7 মাসেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 2300 জন। বেশিরভাগ রাজধানীবাসী সচেতন নন, আবার লকডাউনে রাজধানী ছেড়ে যাওয়াদের তালাবদ্ধ অনেক বাড়ি উর্বর ক্ষেত্র হয়ে উঠেছে এডিস মশার বংশবিস্তারে। একটু বৃষ্টিতেই খোলা পাত্র আর বারান্দার টবে জমছে পানি। এরই মধ্যে মশক নিধনে বিশেষ অভিযান শুরু করেছে 2 সিটি কর্পোরেশন। রাজধানীর অনেক হাসপাতালই কোভিড ডেডিকেটেড হওয়ায় রোগীদের ভোগান্তি পোহাতে হচ্ছে চিকিৎসা নিতে এসে। রাজধানীর মিটফোর্ড হাসপাতালে গিয়ে দেখা গেল ডেঙ্গু রোগীর বাড়তি ভিড়। ডেঙ্গু রোগীর সংখ্যা অনেক দিন দিন বাড়ছে এবং এই পরিস্থিতিটা আসলে গতবারও অনেক কম ছিল। অনেক জায়গায় পানি জমে থাকে, এই পানি থেকে মশাগুলো তৈরি হয় আর কি। অনেক মশার মারার মতো মানে লোক যাওয়া আসা করে না ওই জায়গায়। করোনার পরিবর্তিত পরিস্থিতির কারণে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল সহ অনেক হাসপাতালই পুরোপুরি কোভিড হাসপাতালে রূপান্তরিত হয়েছে। এমন পরিস্থিতিতে নন কোভিড রোগীদের চিকিৎসা সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। গতবার এই হাসপাতালে 120 সিটের ডেঙ্গু ওয়ার্ড থাকলেও আগস্ট মাস থেকে এবার রোগী ভর্তি হচ্ছে না কোভিড ডেডিকেটেড হবার কারণে। করোনার চাপের জন্য যে আমাদের যে ম্যানেজমেন্ট, এটাকে বেশি আরো সক্ষমতা তৈরি করতে হবে। যে সমস্ত রোগীর প্লাটিলেট কমে যাচ্ছে অথবা তার বিভিন্ন জটিলতা দেখা যাচ্ছে, সেগুলো কিন্তু ভর্তির দরকার। আদারওয়াইজ কিন্তু সব রোগীর ভর্তিরও দরকার হয় না, তারা শুধু অবজারভেশনে থাকা। সংশ্লিষ্টরা বলছেন, যে কোনো উপায়ে নিয়ন্ত্রণে আনতে হবে ডেঙ্গুকে। করোনার হার ক্রমেই ঊর্ধ্বমুখী। এর মধ্যে ডেঙ্গু যদি মাথাচাড়া দিয়ে ওঠে তবে ভেঙে পড়তে পারে স্বাস্থ্য ব্যবস্থা। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। করোনা মহামারীর মধ্যে ডেঙ্গুর প্রকোপের কারণে দেশ ও দেশের মানুষ এক ক্রান্তিকাল অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। রোববার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এডিস মশা নিয়ন্ত্রণে জনসচেতনতামূলক প্রচারণা বাড়াতে ওয়ার্ড কাউন্সিলরদের সাথে মতবিনিময় সভায় মন্ত্রী কথা বলেন। এদিকে ডেঙ্গু বিরোধী প্রচারণায় আগস্ট মাস থেকে ডেঙ্গু রোগীর সংখ্যা শূন্যের কোঠায় নিয়ে আসার ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির 2 মেয়র। ক্লান্তিকালের ভিতর দিয়ে যাচ্ছে। করোনা ভাইরাসের কারণে অনেক মানুষ অকাল মৃত্যুবরণ করছেন। এডিস মশার বাহিত রোগ ডেঙ্গু আক্রান্তের সংখ্যা গত বছরের সীমানা লঙ্ঘন করেছে, অতিক্রম করেছে। আগামীকাল থেকে আমাদের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে তারা যেখানে যাবে এবং সেখানে নিজেরা স্বয়ং পরিদর্শন করবে, মহিলা কাউন্সিলররা করবে, সুপারভাইজাররা করবে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা করবে, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা করবে এবং সেখানে তার যা যা প্রয়োজন হবে সেই প্রয়োজনগুলো আমরা মেটাবো এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে সেই সমন্বয়টা করে দেওয়া হবে। আমি অনুরোধ করব আপনাদেরকে এগিয়ে আসার জন্য। আমরা চাই না বাড়ি থেকে ফাইন করতে, আমরা চাই না কোনো যারা প্রজেক্ট ইঞ্জিনিয়ার আছে তাদেরকে জেল জরিমানা করতে। আমাদেরকে বাধ্য করবেন না আপনারা। নানা নামের নানা সংগঠন খুলেছেন হেলেনা জাহাঙ্গীর, হয়েছেন অঢেল সম্পদের মালিক। আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটি থেকে বহিষ্কৃত হওয়া হেলেনার রিমান্ডে আরও জানান, কুমিল্লায় এমপি এবং সিটি কর্পোরেশনে নির্বাচনের ইচ্ছে ছিল তার। এছাড়া খ্যাতির আশায় বিভিন্ন অপকর্ম করেন হেলেনা। এসব তথ্য জানান পুলিশের গুলশান বিভাগের ডিসি সুদীপ কুমার চক্রবর্তী। রাজধানী মিরপুর থেকে বিভিন্ন আন্তর্জাতিক এবং দেশীয় বিদেশি সংস্থার ভুয়া প্রতিনিধি পরিচয়ে প্রতারণার অভিযোগে কথিত তরুণ চিকিৎসা বিজ্ঞানী ও গবেষক বিশিষ্ট আলোচক ইশরাত রফিক ঈশিতাকে তার সহযোগী সহ গ্রেফতার করেছে র্যাব। রোববার ঈশিতার বাসায় অভিযান চালিয়ে ভুয়া সিল, আইডি কার্ড, ভিজিটিং কার্ড,
300 পিস ইয়াবা, 5 বোতল বিদেশি মদ, ইউনিফর্ম, ল্যাপটপ, ভুয়া সংবাদপত্র, প্রত্যয়নপত্র, মোবাইল জব্দ করা হয়। গৃহকর্মী নির্যাতন ও মাদকসহ হাতিরঝিল থানায় আটক হলেন চিত্রনায়িকা একা। শনিবার বিকেলে হাতিরঝিল থানা পুলিশ 999-এ ফোন পেয়ে অভিযান চালায় একার বাসায়। গৃহকর্মী উদ্ধারের পাশাপাশি তাকে আটক করা হয় মাদকসহ। একার বিরুদ্ধে নারী শিশু দমন আইন ও মাদকদ্রব্য আইনে 2টি মামলার কথা জানিয়েছে হাতিরঝিল থানা। করোনা সংক্রমণ রোধে লকডাউন পরিস্থিতিতে দুস্থ অসহায় মানুষের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন ঢাকা 18 আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাবিব রহমান। রোববার দুপুরে উত্তরায় আজমপুর এলাকায় 1000 মানুষের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উত্তরা থানা আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় এমপি মোহাম্মদ হাবিব রহমান বলেন, করোনার কারণে দেশে কেউ না খেয়ে থাকবে না, সেই ব্যবস্থা সরকারের আছে। দেশজুড়ে অসহায় মানুষের মাঝে চলমান ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে জয়পুরহাটের 1000 পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে দেশের শীর্ষ ব্যবসায়ী গ্রুপ বসুন্ধরা। রোববার 3 উপজেলায় এই সহায়তা কার্যক্রম চলে। স্বাস্থ্যবিধি মেনে সার্বিক ব্যবস্থাপনা করে দৈনিক কালের কণ্ঠের পাঠক ফোরাম শুভ সংঘ। আলমগীর চৌধুরীর পাঠানো তথ্য চিত্র নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। উত্তরাঞ্চলের রংপুর বগুড়ার পর এবার জয়পুরহাটে খাদ্য সহায়তা কার্যক্রম শুরু করলো দেশের অন্যতম বড় ব্যবসায়ী গ্রুপ বসুন্ধরা। চাল, ডাল, তেল সহ বিভিন্ন নিত্যপণ্য জেলার আক্কেলপুর, খেতলাল ও কালাই উপজেলার মানুষের মাঝে রোববার বিতরণ করা হয়। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবহানের এই উপহার দরিদ্রদের কাছে পৌঁছে দেওয়ার সার্বিক কার্যক্রম পরিচালনা করে শুভ সংঘ। এটা ভালো, খুশি হয়েছি। আর যে ব্যক্তিরা দিলেন তাদের যেন আল্লাহ তাআলা ভালো রাখেন। বসুন্ধরা গ্রুপ যে ত্রাণ দিচ্ছে এটা হলো গরিবের জন্য, আমাদের জন্য সুবিধা। ভালো লাগছে, আল্লাহর কাছে যা পাইছে তার দোয়াও করেছে। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের নির্দেশে সারা দেশে এই কার্যক্রম চলবে বলে জানান শুভ সংঘের পরিচালক। আমরা সারা দেশেই ত্রাণ সহায়তা বিতরণ কার্যক্রম শুরু করেছি। ইতিমধ্যে আমরা রংপুর বিভাগে 24,000 পরিবারকে সহায়তা দিয়েছি। গত 4 দিনে আমরা বগুড়ার 4000 মানুষকে সহায়তা দিয়েছি। স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। বসুন্ধরা গ্রুপ এবং কালের কণ্ঠ শুভ সংঘের প্রতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আশা করি তাদের এই মহৎ উদ্যোগ সামনে আরো প্রসারিত হবে। দিনমজুর মানুষের মধ্যে যে ত্রাণ সামগ্রী নিয়ে এগিয়ে আসছেন, নিরন্ন মানুষের মুখে যে ভাত তুলে দিচ্ছেন, যে সহযোগিতা করছেন, এর জন্য আমি বসুন্ধরা গ্রুপকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। জয়পুরহাটে মোট 2000 পরিবারকে এই সহায়তা প্রদানের কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে নগদের সৌজন্যে বিশেষ আয়োজন বিজয় থেকে অর্জনে। করোনাকালে ই কমার্স বাণিজ্যে এসেছে যুগান্তকারী পরিবর্তন। এ সময়ে অনলাইন কেনাকাটা বেড়েছে প্রায় 3 গুণ। ই কমার্স প্রতিষ্ঠানগুলো সংগঠন ইক্যাব বলছে, ডিজিটাল বাংলাদেশের বড় রূপান্তর ঘটেছে ই কমার্স খাতে। মহামারীর এই সময়ে বেড়েছে নতুন নতুন উদ্যোক্তার সংখ্যাও। এছাড়া স্মার্টফোন ব্যবহার এবং মোবাইল ব্যাংকিং সেবার হাত ধরে বড় বিপ্লব ঘটেছে অনলাইন কেনাকাটায়ও। অর্থনীতি বিশ্লেষকদের মতে মানসম্মত পণ্য এবং আস্থা নিশ্চিত করে তা দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। বাংলাদেশ ভারতের মধ্যে হলদিবাড়ি চিলাহাটি রেলপথ দিয়ে চালু হলো নিয়মিত পণ্যবাহী ট্রেন। রবিবার ভারতের রেলওয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের ডামডিম স্টেশন থেকে পাথর বোঝাই প্রথম মালবাহী ট্রেন বাংলাদেশে পাঠায়। হলদিবাড়ি চিলাহাটি রুটটি 1965 সালের পর থেকে বন্ধ ছিল। গত বছর ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ভার্চুয়াল সভায় এই রুটটি উদ্বোধন করেন। মূলত ভারত থেকে পাথর, চুনাপাথর কিংবা বোল্ডার, খাদ্যশস্য, তাজা ফল, রাসায়নিক সার, কাঠ এবং টিম্বার সহ বেশ কিছু পণ্য এই রেলপথ দিয়ে বাংলাদেশে ঢুকবে।
আর বাংলাদেশ রপ্তানিযোগ্য সব পণ্যই ভারতের বাজারে যেতে পারবে। ফলে দুদেশের বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আন্তর্জাতিক প্রসঙ্গ। আফগানিস্তানে দ্বিতীয় বৃহত্তর শহর কান্দাহারের বিমানবন্দরে রকেট হামলা চালিয়েছে তালেবান জঙ্গিরা। ফলে আপাতত বাতিল করা হয়েছে সব ফ্লাইট। এছাড়া সরকারি বাহিনীর কাছ থেকে নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টায় দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের 3টি প্রধান শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র তালেবান যোদ্ধাদের তুমুল লড়াই চলছে বলে জানিয়েছে রয়টার্স। জঙ্গি গোষ্ঠীর দাবি, দেশটির 90% এলাকা তাদের দখলে। ভূমধ্য সাগর থেকে 394 জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে জার্মান এবং ফ্রান্সের এনজিওর 2টি চ্যারিটি জাহাজ। তিউনিসিয়া থেকে 68 কিলোমিটার দূরে সি ওয়াচ 3 এবং ওশান ভাইকিং নামে জাহাজ দুটি প্রায় 6 ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান চালায়। একটি কাঠের নৌকায় ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বোঝাই করেছিল। এতে অনেকেই পানিতে পড়ে যায়। সেখান থেকে 141 জনকে তুলে নেয় সি ওয়াচ 3-তে এবং বাকিদের তুলে নেওয়া হয় ওশান ভাইকিংয়ে। এবারে জানাবো নিউজ 24 স্পোর্টস। তিন দিনের কোয়ারেন্টাইন শেষে প্রথমবারের মতো মিরপুরে অনুশীলন করেছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ক্রিকেট দল। রোববার সকাল 10টা থেকে টাইগারদের 3 ঘন্টার অনুশীলন শেষে অস্ট্রেলিয়া প্র্যাকটিস শুরু করে বিকেল 4টায়। এদিকে প্রথম দিন অনুশীলনের পর মুশফিকের অনুপস্থিতিকে হতাশাজনক বলে উল্লেখ করেছেন টাইগার হেড কোচ রাসেল ডোমিঙ্গো। বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক। জিম্বাবুয়ে থেকে দেশে ফেরার পর সাকিব মাহমুদুল্লাহরা কিছুটা অবাক তো নিশ্চয়ই হয়েছেন। নিজের ঘরের কর্তৃত্ব যে এখন অন্যজনের হাতে, সে অন্যজন আর কেউ নয়, ক্রিকেট মোড়ল অস্ট্রেলিয়া। 4 বছর পর বাংলাদেশে এসে আতিথ্য নেবার বদলে যারা ব্যস্ত ছড়ি ঘোরাতে। করোনা প্রতিরোধের নামে অস্ট্রেলিয়ার দেয়া 3 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন শেষে রবিবার অনুশীলনে আসেন সাকিব মাহমুদুল্লাহরা। সকাল 10টা নাগাদ মিরপুরে আসার পর মূল মাঠে কিছুক্ষণ চলে ওয়ার্ম আপ। খানিক বাদে বৃষ্টি শুরু হলে টাইগারদের ঠিকানা হয় ইনডোর। এরপর নেটে ব্যাটিং আর বোলিং ঝালিয়ে নেন সৌম্য, নাইম, মুস্তাফিজ আর তাসকিনরা। অজিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মুশফিকের সার্ভিস পাবে না বাংলাদেশ। বিষয়টি নিয়ে ক্ষোভ লুকোতে পারেননি খোদ টাইগার হেড কোচ রাসেল ডোমিঙ্গো। জৈব সুরক্ষা বলয়ে থাকার বিষয়ে অস্ট্রেলিয়ার এই কঠোর করোনা প্রোটোকল আমি মোটেই মেনে নিতে পারছি না। তারা যেভাবে পুরো বিষয়টিকে দেখেছে সেটা খুবই হতাশার। বাংলাদেশ স্টেডিয়াম ছাড়ার পর দুপুর 2টায় মাঠে আসেন অস্ট্রেলিয়ার 5 সদস্যের প্রতিনিধি দল। এদের গ্রিন সিগন্যাল মেলার পরেই 4টা নাগাদ মিরপুরে পা রাখে টিম অস্ট্রেলিয়া। চলে উইকেট পর্যবেক্ষণ, ওয়ার্ম আপ আর নেট সেশন। এদিকে বাংলাদেশের টার্নিং উইকেট নিয়ে রোমাঞ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার অ্যাস্টন টার্নার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজ 4-1 ব্যবধানে হেরে 3 দিন আগেই বাংলাদেশে এসেছে টিম অস্ট্রেলিয়া। এবার টাইগারদের বিপক্ষে তাদের চ্যালেঞ্জটাও একই ফরম্যাটে। তবে বাংলাদেশে আসার পর থেকে অস্ট্রেলিয়াদের কর্মকাণ্ড এটি স্পষ্ট করেছে যে বাংলাদেশের পাশাপাশি তাদের আরেক প্রতিপক্ষ করোনা সংক্রমণ ভীতি। এখন এই দুই প্রতিপক্ষকে সামলে কিভাবে একটি সাবলীল সিরিজ খেলতে পারে অজিরা, সেটি দেখার বিষয়। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম থেকে পার্থ বণিক, নিউজ 24। কোনো প্রকার পদক প্রাপ্তি ছাড়া শেষ হলো বাংলাদেশের টোকিও অলিম্পিক মিশন। পদক জেতার স্বপ্ন না থাকলেও ছিল ক্যারিয়ার সেরা টাইমিংয়ের প্রত্যাশা, কিন্তু সেটিও হলো না বাংলাদেশের দৌড়বিদ জহির রায়হানের। টোকিও অলিম্পিকে নিজের সেরা টাইমিং ছাড়াতে পারেননি জহির। রোববার অলিম্পিকের 400 মিটার হিটে 48.29 সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেছেন জহির, যার ফলে 8 জনের মধ্যে অষ্টম হয়ে হিট থেকেই বাদ পড়তে হয়েছে তাকে। 400 মিটার দৌড়ে জহিরের ক্যারিয়ার সেরা টাইমিং 47.34 সেকেন্ড।
টোকিও অলিম্পিকে দ্রুততম মানব হয়েছেন ইতালিয়ান অ্যাথলিট মার্সেল জ্যাকবস। আসলে সবচেয়ে আকর্ষণীয় এই ইভেন্টে 9.80 সেকেন্ড সময় নিয়ে বিশ্বের দ্রুততম মানবের মুকুট অর্জন করেন এই ইটালিয়ান। 100 মিটার স্প্রিন্টে এক যুগেরও বেশি সময় ধরে উসাইন বোল্টের ঝলকে মুগ্ধ ছিল পুরো বিশ্ব। তার রেকর্ড স্পর্শ করতে না পারলেও জ্যাকবসের হাত ধরে নতুন দ্রুততম মানব পেল টোকিও অলিম্পিক। তার চেয়ে 0.4 সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জিতেছে যুক্তরাষ্ট্র আর ব্রোঞ্জ গেছে কানাডার ঘরে। ইতিহাস গড়ে টোকিও অলিম্পিক শেষ করলেন যুক্তরাষ্ট্রের সাঁতারু কেলেব ড্রেসেল। দ্য গ্রেটেস্ট শো অন আর্থের এবারের আসরে নামার আগে নিজের নামের পাশে একটি বিশ্ব রেকর্ড থাকলেও কোনো অলিম্পিক পদক ছিল না ড্রেসেলের। সেই তিনি এবার বিশ্বের পঞ্চম সাঁতারু হিসেবে অলিম্পিকের এক আসর থেকে নিয়ে গেলেন 5টি স্বর্ণপদক। আর এই ছিল এখনকার আয়োজন। সাথে থাকে ধন্যবাদ সবাইকে।